স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ে আমি ঘেরাও দিব, তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করব, হু আর ইউ, তুমি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো? আমাকে বলেছে আপনাকে মারতে পারে, আমি বলছি আমি ওইখানে যাবো ইনশাআল্লাহ। জীবনের মালিক আল্লাহ, আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে তোমাদের চুনুপুটিও আমাদের কিছু করতে পারবে না। এই যে আমাদের ভাইকে আজকে যারা হামলা করেছে, এরা সকল সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের আজকে রক্তের মিডিয়ার সামনে দেখাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক অত্যাচার আপনিও সহ্য করেছেন, এই রক্তের প্রশ্নের জবাব আপনার কাছে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সাথে আমি যখন মিটিং করেছিলাম, আপনি আমাকে 7টা দফা পাঠিয়েছিলেন, বলেছিলেন আমি এই বাংলাদেশে পরিবর্তন করতে চাই। আমি ওই দফাগুলো দেখে হেসে দিয়েছিলাম, ওনার দ্বারা বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয়। পরিবর্তন তো আমার ভাইয়ের আজকে রক্ত কেন আমি জিজ্ঞাসা করতে চাই। আর কোন নেতা কর্মীর উপরে আপনারা যদি হামলা করেন, তাহলে আমরা রাজনৈতিক ভাবে আপনাদের সামনে 5 তারিখে আপনাদের সাথে যে মিলেমিশে রাজনীতি, আমরা এই চুক্তি থেকে আল্লাহ হাফেজ জানিয়ে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি কিভাবে সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হবে। ইনশাআল্লাহ রূপগঞ্জের মানুষ শক্তি রাখবেন। আমাকে বলেছে আপনাকে মারতে পারে, আমি বলছি আমি ওইখানে যাবো ইনশাআল্লাহ। তুমি মারো, আমরা কোনো হামলাকে ভয় পাই না। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে প্রতিদিনই হামলা হয়। জীবনের মালিক আল্লাহ, আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে তোমাদের চুনুপুটিও আমাদের কিছু করতে পারবে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা এই সব সন্ত্রাসীদের কার্যক্রমগুলা দেখাবেন, রূপগঞ্জকে সন্ত্রাস মুক্ত করবেন, মাদক মুক্ত করবেন, দখল মুক্ত করবেন। আমাদের গতকালকে অনেক ভাইয়ের উপরে হামলা হয়েছে, আজকেও হামলা হয়েছে। যদি রূপগঞ্জে আর আমার একটি ভাইয়ের উপরে আচর পড়ে, তাহলে আমি আজকে বলে গেলাম স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ে আমি ঘেরাও দিব, তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করব, হু আর ইউ, তুমি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো? মন্ত্রিত্বের সময়ে আমার ভাইয়ের রক্ত ঝরে তুমি বলো সংবিধানের কথা। কোন সংবিধান তোমাকে অধিকার দিয়েছে যে আমার ভাইকে হামলা করার জন্য? বাংলাদেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে কথা বলার জন্য, রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য। সংবিধানের কথা বলে যদি তুমি আমার সমাবেশের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার কেড়ে নিতে চাও, তাহলে তুমি সংবিধান নামে হলো ভুয়া বাটপারি করছো। তুমি সংবিধান সম্পর্কে অজ্ঞ, তুমি সংবিধান সম্পর্কে জানো না। আমি রূপগঞ্জের আজকের যারা এসেছেন সবাইকে জানিয়ে যাচ্ছি, আমাদের আজাদির লড়াই চলবে, আমরা পিছপা হব না, আমরা ভয় পাও না কাউকে ইনশাআল্লাহ। এই যে টিম নিয়ে আমরা সবাই উপস্থিত আছি, আজকে রাজাকারের বাচ্চাকে আমরা রূপগঞ্জের মাটি থেকে শিক্ষা দিয়ে ছাড়বো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এনসিপিতে রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। পাটোয়ারির চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা। পাটোয়ারির চামড়া হই হই রই রই, জামাত শিবির গেলি কই, জামাত শিবির গেলি কই, হই হই রই রই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আমি নামাজ পড়াই, আমি ইমাম সাহেব নামাজ পড়াই দেখছিলাম, শুধু শুধু পুলিশ গায়ে হাত মারছে। আমি কিছু করতে যাইনি, আমি নামাজ পড়াই, আমি ইমাম সাহেব নামাজ পড়াই দেখছিলাম, শুধু শুধু পুলিশ গায়ে হাত মারছে। আমি এই যে পান্তপথ,
আপনাকে কি বলা হয়েছে? আমাকে শুধু শুধু মারছে, আমি আসতেছিলাম শুধু শুধু মারছে, শুধু শুধু মারছে, কেন মারলো? এখন তো ওনারাই স্বৈরাচার, এখন ওনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। হ্যাঁ, পুলিশ এখনো সেই রকমই করতেছে, কেন পুলিশ এরকম করতেছে? হাসিনা পুলিশ, এটা হলো আমাদের সব কথা। হলো হাসিনা শুধু পুলিশ। শুধু মারছে, কেন মারলো? তাও ছাত্রদের সাথে পারে না, হুজুরদের সাথে কেন আসছে? কোথা থেকে আসলে? আমার পাশে এই জায়গায় জায়গায় ঠিক কোপ বসিয়েছে, তার অল্পের জন্য হলো চোখটা যায় নাই, কিন্তু আমরা আজকে দায়িত্বহীন ঘোষণা দিতে চাচ্ছি। আমাকে অনেকে বলেছে যে আপনার জানের রিস্ক রয়েছে, আপনি সেখানে যাবেন না। আমি বলেছি আমার কোন সহযোদ্ধা আহত হবে আর আমি হলো ঘরে হাতে চুরি পরে বসে থাকবে, এটা বাংলাদেশে হবে না। বাংলাদেশে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইবি রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। ইলেকশনের আগে কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিচার হবে। ইলেকশনের আগে কথা ছিল আপনারা গণভোটে হাঁ দিবেন। বাংলাদেশের 75% মানুষ গণভোটে হাঁ রায় দিয়েছে। দেওয়ার পরে দেখতে পেলাম কি এই সরকার হলো পোল্টি মেরেছে যে তুমি আমাকে ভোট দিয়েছ, এখন তোমাকে গুনার টাইম নাই। তুমি আমাকে ভোট দিয়েছ, আমার যা ইচ্ছা আমি তা আওয়ামী লীগকে নিয়ে করব, তোমার এখন গুনার টাইম নাই। সম্মানিত জনগণ, আপনাদেরকে বলবো যারা আমাদেরকে হেস্তনেস্ত করে গুনার টাইম নাই বলে, সামনের আগামী নির্বাচনে উপজেলা ইলেকশনে বিভিন্ন জায়গায় তাদের হাতে আপনারা লাল কার্ড ধরিয়ে দিবেন। Which is the last such as and we trying to the establish democracy, which is the last many years. We try such as আমি আসলে ওনার এই বক্তব্যের পরে আমি একটু খোঁজ নিলাম যে কারণ ওনাকে আমরা চিনি না যে তো একটু খোঁজ নিলাম যে ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি। তো আমি জানতে পারলাম উনি অনেক কষ্টে এসএসসি পাস করেছেন। শুরু করতে যায়নি, আমি নামাজ পড়াই, আমি ইমাম সাহেব নামাজ পড়াই দেখছিলাম, শুধু শুধু পুলিশ গায়ে হাত মারছে। আমি কিছু করতে যাইনি, আমি নামাজ পড়াই, আমি ইমাম সাহেব নামাজ পড়াই দেখছিলাম, শুধু শুধু পুলিশ গায়ে হাত মারছে। আমি এই যে পান্তপথ, আপনাকে কি বলা হয়েছে? আমাকে শুধু শুধু মারছে, আমি আসতেছিলাম শুধু শুধু মারছে, শুধু শুধু মারছে, কেন মারলো? এখন তো ওনারাই স্বৈরাচার, এখন ওনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। হ্যাঁ, পুলিশ এখনো সেই রকমই করতেছে, কেন পুলিশ এরকম করতেছে? হাসিনা পুলিশ, এটা হলো আমাদের সব কথা। হলো হাসিনা শুধু পুলিশ। শুধু মারছে, কেন মারলো? তাও ছাত্রদের সাথে পারে না, হুজুরদের সাথে কেন আসছে? কোথা থেকে আসলে? আমার পাশে এই জায়গায় লাঠি চলবে না, লাঠি চলবে না। মাথা তো রাখ দেখাই গে রে। বড় কিছু একটা হবে। লাঠি দেখা যাবে না তো। লাঠি দেখায় কেন লেগে, লাঠি দেখায় কিন লেগে কাটলে ডাক ভাই খালি জবাই জবাই কর। হরিরাম হরি কৃষ্ণ হরি হরি বলো হরি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इय्याका नअबुदु व इय्याका नस्तईन নতুন গ্রামের ব্রিজে দেখা যাচ্ছে যে নতুন গ্রামের ব্রিজে রড আপনারা দেখতেছেন রড টান দিলে খুলে খুলে চলে যাচ্ছে। রড অনেকে দিচ্ছে, একটু এই গেছেন একটু রডের কোনো শেষ নেই। দেখি দেখি এই যে রড সব চারিদিকে শুধু রড আর রড, হাত দিলেই শুধু রড বাজছে। ওইদিকেও আছে রড, ওইদিকেও আছে রড, এইদিকে দিয়েছে রড, রডের গাদা দিয়েছে।
বহু লোক না এইগুলো না থাল ধরে শুভ থাল আমার বক্তব্য নেওয়া গেলে এই সময় না তুই এই জায়গাটা থেকে নেওয়া যায় না, এই জায়গা থেকে ভালো দেখা যাচ্ছে। হয় সাবধান, হুঁশিয়ার, অবৈধ অনুপ্রবেশ কোন প্রকার গ্রহণযোগ্য নয়। অবৈধ অনুপ্রবেশকারী কঠোর হস্তে দমন করা হবে। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। তারকাটার বাইরে গেট খুলে যে লোক প্রবেশ করেছেন তা ভেতরে প্রবেশ করান। অযথাই সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ভারতের সাথে বলেন, সেটা তো বলতে পারেন না। ভারতের বিরুদ্ধে বলতে পারেন না, নিজের দেশের মধ্যে গণ্ডগোল লাগান। রাজনীতি চর্চা হলে ওই যে লুটপাট করে কেমনে খাবেন, এরা নেতা হয় কিভাবে? খারাপ ভাষা বলতে হবে কেন? ভদ্র ভাষা বলা যায় না? খারাপ ভাষা আপনি ভারতের সাথে বলেন, সেটা তো বলতে পারেন না। ভারতের বিরুদ্ধে বলতে পারেন না, নিজের দেশের মধ্যে গণ্ডগোল লাগান। এটা কুলাঙ্গার। আমি এই কুলাঙ্গার কথা বলতে চাই না, বাট উচিত আপনারা সংশোধন করেন। এই ধরনের ভাষা আমাদের উচিত না, বাট এই ধরনের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা ঠিক না। আমরা সভ্য জাতি। দেখেন, আমাদের সভ্য মূল্যবোধের জন্য ব্রিটিশ ফরাসি এরা এসে আমাদের কাছে লুটপাট করে নিয়ে গেছে। তাদের আশেপাশে জিনিস আমাদের মধ্যে দিয়ে গেছে, তারা কিন্তু সভ্য হয়ে গেছে। আমরা সেই জায়গায় আছি, আমাদের ফিরে আসতে হবে। আমাদের বেশ উন্নত জাতি, আমরা কত মূল্যবোধের জাতি চিন্তা করতে পারবেন না। এখনো এই কিছু কুলাঙ্গার জ্ঞান বাঁধাইতেছে, আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে, আবার সেটা শালীনভাবে। আচ্ছা, রাজনৈতিক চর্চা কি আমার ছিল? রাজনীতি খুব বেশি ডিফিকাল্ট জিনিস। রাজনীতি চর্চা হলে ওই যে লুটপাট করে কেমনে খাবেন, জনগণকে মিথ্যা কথা বলবেন, সেটা হলো রাজনীতি চর্চা। রাজনীতি চর্চা করতে কারো কোনো জ্ঞান দরকার নাই। সংবিধান খুব ছোট। আপনি মানবিক মানুষ হন, তার মানুষের কথা বলেন। আপনি বড় বড় অট্টালিকায় থাকবেন, গরিব নিচতলে থাকবে, এটা রাজনীতি না। ওই গরিবকে ভালো জায়গায় নিয়ে আসতে হবে, সাথে নিয়ে আসতে হবে। হাতের 5টা আঙ্গুলই সমান। একটা আঙ্গুলে বাদ দিয়ে বক্সিং মারতে পারবেন না। 5 আঙ্গুলকে আপনি হাতে রাখবে। সুতরাং গরিব, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবাই আপনার লাগবে। সবারই অবদান আছে দেশ করতে। সবাইকে নিয়ে আমাদের আগায় যেতে হবে। ধন্যবাদ ভাই। তোমার নামে আদানি করো এটা কি ফাজলা মিনিস্টার? কোথায় এখানে? আমি ওইটা এখানে এখান থেকে আমি তাহলে স্যার রাস্তা যুব শক্তির যুগ্ম সদস্য থানা এই যে এতগুলো নাসির ভাইয়ের আগমন, নাসির ভাইয়ের আগমন। আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে আমার ইউটিউব লাইভের একটা অংশ, লাইক চ্যানেল ইউএস বাংলাতে যে আমি লাইভ করি সেটার একটা অংশ ভাইরাল হয়েছে। সেখানে যে আমি যে কথাটা বলেছিলাম যে ভারত কেন তুরস্ককে নাম্বার 1 শত্রু এখন মনে করে হঠাৎ,
দ্যার মেনি রিজনস ওয়াই, এটা আমি বলেছিলাম। এবং তার একটা উৎকৃষ্ট উদাহরণ এই যে আমার পিছনের ছবিটা বা ফটোটা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাসান ফিদারের সাথে দেখা করেছে। এই যে নাসির উদ্দিনের দেখা কীভাবে দাঁত পাট বের করে হাসতেছে সে। সো এই ফটোগুলা ভারতের বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। কেন ভারত মনে করে তুরস্ক ইজ দ্য নাম্বার ওয়ান প্রবলেম রাইট না? ওয়াই? যে এই কথাটাই মানে এই কারণে যে তুরস্কের সাথে বিগত এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে যে সম্পর্কটা যে আরও গভীর হচ্ছে, এবং এই গভীর হওয়ার এটা উদ্বেগের কারণ ভারতের জন্য। বিকজ ভারত মনে করে তুরস্কর যে ড্রোন টেকনোলজি বা অস্ত্র তৈরি কারখানা, যেগুলো আপনার মনে আছে আশিক চৌধুরী গিয়ে সেখানে মানে আপনার AK-47 মানে তাদের যে তৈরি যে অস্ত্র সেটা নিয়ে মানে ফটো দিয়েছিলেন, এটা ভাইরাল হয়েছিল সেই সময়। সো এই যে তার সাথে দেখা করা, NCPর সাথে দেখা করা, জামায়াতের আমিরের সাথে দেখা করা, এগুলা সবচেয়ে বড় আতঙ্কের কারণ ভারতের জন্য। ওয়াই? বিকজ তারা মনে করে যে ভারতের বাংলাদেশের ডিফেন্স সেক্টরে সক্ষমতা অর্জনের জন্য চূড়ান্তভাবে মানে আপনার যে কাজটা করতে পারে যে দেশ সবার আগে তুরস্ক এদিক দিয়ে সবার শীর্ষে। দিস ইজ ওয়ার অ্যান্ড দিস ইজ ওয়াই তুরস্ককে মানে এখন ভারত টার্গেট করে বসে আছে। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক যত গভীরে যাবে তত বেশি ভারতের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তুরস্ক। এবং আপনি কল্পনা করতে পারেন আমরা আমাদের বায়োলেটারাল স্বার্থে বা সম্পর্কের ক্ষেত্রে স্বার্থের কারণে মানে আন্তর্দেশীয় স্বার্থের কারণে একটা দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করব আমরা, সেটাও ভারতের মানে গাত্রদাহ বা তাদের যন্ত্রণা এবং তাদের মানে পেইনের কারণ হয়। অর্থাৎ একটা দেশের উপরে একটা দেশের মানে আপনার পলিসিগত কারণে কতটা আগ্রাসী মনোভাব হলে এই ধরনের চিন্তা আসতে পারে। জাস্ট ইমাজিন লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো এই যে দিস ট্রায়ো ফর এক্সাম্পল পাকিস্তান, চায়না অ্যান্ড টার্কিয়া, এখন আগে ছিল টার্কি, এখন টার্কিয়া বা তুরস্ক, তারা যে অ্যালায়েন্সটা এখন এই অ্যালায়েন্সটা বাংলাদেশকে ডিফেন্সের ক্ষেত্রে সক্ষম করে তুলতে পারে, এটা ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। কেননা বাংলাদেশ ডিফেন্সের বা ডিফেন্ড করার মতো ক্ষমতা অর্জন করুক, ভারত এটা কখনোই চায় না। হোয়াট ডাজ ইট টেল ইউ? ইট ডাজ টেল ইউ দ্যাট দে হ্যাভ অ্যান ইল ইন্টেনশন ইন রিগার্ডস টু বাংলাদেশ। আমি যদি বলি যে আপনার এই যে পলিটিক্যাল সিচুয়েশন ওর ডিফেন্স সিচুয়েশন। সো আমাদের সরকারের উচিত হলো, আমি আবারও বলছি যে আপনি যদি ভারতের কাছ থেকে দেশকে ডিফেন্ড না করার ব্যবস্থা না করেন, এখন অনেকে বলেন ভারতের সাথে কি ডিফেন্ড করতে পারবো কিনা? ইয়েস, দ্যার আর মেনি মেকানিজম ওয়াই উই শুড বি এবল টু ডু দ্যাট। এবং এই পৃথিবীটা এখন আর আগের মতো নাই, চাইলে যা ইচ্ছা তাই করা যায় না বড় দেশ হলেই। সেটার সুস্পষ্ট প্রমাণ আমরা রাশিয়া এবং ইউক্রেনের ক্ষেত্রে আমরা দেখে থাকি। এবং এই তুরস্ক ড্রোন টেকনোলজি থেকে শুরু করে এবং ড্রোন ফ্যাক্টরি তারা স্থাপন করতে চায়। অবভিয়াসলি আমরা গতকালকে আলোচনা করেছি যে তারা বাংলাদেশ ইজ বাইং, ইটস নট বাইং, ইজ অলরেডি মানে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে আমরা T129 যেটা মানে ওয়ার রেডি, আপনার যুদ্ধের জন্য প্রস্তুত বা আপনার এই হেলিকপ্টার আমরা মানে 6টা কিনতেছে বাংলাদেশ। সো এগুলা ভারতের জন্য সবচেয়ে বড় গাত্রদাহর কারণ এই মুহূর্তে। অলদো আমরা আমাদের ডিফেন্সের জন্য বা আপনার ডিফেন্ড করার জন্য বাংলাদেশ এগুলা কিনছে, কিন্তু তারা এখন এই টোটাল। এবং আমি আবার বলছিলাম যে হঠাৎ তুরস্ক কেন নাম্বার ওয়ান হলো, একটি মাত্র কারণ, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন বা যত বেশি গভীর আসবে ভারত তত বেশি চিন্তিত। ওয়াই? বিকজ তাদের উদ্দেশ্যটা ছিল খারাপ, না হলে এমন হওয়ার কথা না। দ্যাটস হোয়াট ইট ইজ লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাভ আ ব্লেসড ডে। সি নেক্সট টাইম। আসসালামু আলাইকুম। প্রথম কথা হলো যে মমতা ব্যানার্জি কে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি ওখানে জিতলেন হারলেন, তার সাথে বাংলাদেশ কোনো সম্পর্ক নাই। উনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন সেই স্টেটমেন্টকে মেলায়ন করতে চাওয়া হচ্ছে কেন? হাদি হত্যার জন্য তো হাদি হত্যার আগে দেখেন হোসেন সোহরাওয়ার্দীকে হত্যা করছে কে? ইন্ডিয়া। না হলে এই সান্ডা পান্ডা শেখ মুজিবুর রহমান সেদিন আওয়ামী লীগের নেতা হতে পারে না, এবং ইস্ট পাকিস্তানকে ভাগ করে একটি দুর্বল রাষ্ট্র করে ভারতের সাথে বিলীন করার যে পরিকল্পনা ভারতের, সে পরিকল্পনা কোনোদিন কখনোই কি হতো না, বাস্তব হতো না। সোহরাওয়ার্দীকে সেদিন বৈরুতে মেরে ফেলে দিল কে? ইন্ডিয়া। আসেন 71 সালে বুদ্ধিজীবী হত্যা করলেন, এই হত্যা করলো ভারত, এবং এই হত্যার সমস্ত ডকুমেন্টস জহির রায়নার হাতে ছিল বলে জহির রায়নাকে 72 সালে ইন্ডিয়া মেরে ফেলে দিল। সো বুদ্ধিজীবী হত্যা করে এদেশকে পঙ্গু করে দিতে চেয়েছিলেন, কারণ এদেশকে আপনার সিকিম বানাতে চেয়েছিল। কিন্তু জানে না ইন্ডিয়া, ভারতবর্ষ জানে না এদেশের প্রতিটা ছেলে, প্রতিটা এদেশের সন্তান একজন কি, যারা এদেশে ইসলামী জাতীয়তাবাদে বিশ্বাসী।
গেল। তারপরে বললেন উনি 72 থেকে 75 উনি কিছুই দেখেননি। 30,000 জাসদের কর্মী বাদই দিলাম, বাসন্তীতে জাল পড়ার কথা বাদই দিলাম, 74 সালে দুর্ভিক্ষর কথা বাদই দিলাম, শেখ মুজিবুর রহমানের ছেলের বউকে সোনার মাথার মুকুট দিয়ে দেওয়া বাদই দিলাম, মন্ত্রীদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী, সেটা বাদই দিলাম। সো এগুলো বাদ দিয়ে যখন চলে আসবো, শহীদ জিয়াউর রহমান আমার রাষ্ট্রপতি, প্রাণপ্রিয় রাষ্ট্রপতি, যখন বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে ফিরিয়ে নিয়ে এসে সংবিধানে যখন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, সেটা পছন্দ হলো না তো ভারতের। সেজন্য ভারত কি করলেন, ওই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ ভারতকে, মানে আওয়ামী লীগের রাজনীতিটা কি, ভারতীয় জাতীয়তাবাদ। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে এই যারা বলে অসাম্প্রদায়িক রাজনীতি, অসাম্প্রদায়িক না, এটা একটা ধোঁকাবাজি। মূল কথা হচ্ছে তাদের ভারতীয় জাতীয়তাবাদ, বাংলাদেশকে ভারতের সাথে দিয়ে দিতে হবে। যে আদি তার বাবা দিতে পারেনি, সেজন্য শেখ হাসিনা এসেছিলেন। এবং এই যে মুক্তিযুদ্ধে বললাম যে শহীদ জিয়াউর রহমান যেদিন আওয়ামী লীগকে পুনর্বাসন করলেন, 13 দিনের মাথায় কি হলেন, শহীদ জিয়াউর রহমান শহীদ হলেন। এবং এই শহীদ হওয়ার ঘটনাটাও প্রথম প্রচার হলো কোথায়, আপনি যে দেখেন, প্রথম প্রচার হলো আগরতলা রেডিও স্টেশন থেকে। বাংলাদেশের কেউ জানলো না জিয়াউর রহমান ক্ষত বিক্ষত হলো, নিহত হলেন, কিন্তু আগরতলা জেনে গেল। যেমন করে জেনে গেছে কখন, ফেব্রুয়ারি মাসে 2009 বিডিআর হত্যাকাণ্ডে। এখানে জানি না 57 জন অফিসার মারা গেছেন কিনা, ভারত বলে দিল 57 জন অফিসার মারা গেছেন।